আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তাহলে আপনার কি ওয়ালাইকুম। মনে হয় যে খালেদা জিয়া এখন এই মুহূর্তে জীবিত নেই? আমার বিশ্বাস উনি জীবিত নয়। এবং সরকার কেন এটি ডিক্লিয়ারেশনে দেরি করছে? ভিতরে উদ্দেশ্য যদি আপনি আপনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, যদি একবারে বলেন, এক বাক্যে। সেটা দুটি দুটি কারণে সে সরকার করছে। একটি হলো তার নিজের কতটুকু থ্রেট হইতে পারে ডিক্লেয়ার করলে পরে এটা। আর পাশাপাশি সে একটা নাটক করার চেষ্টা করছে যে আমরা তো তারেক রহমানের সময় একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন অপেক্ষা করেছি, মৃত্যু সংবাদ আমরা দিয়ে নেই যাতে তারেক রহমান সাহেব আসে, যাতে তারেক রহমানের উপর একটা ব্লেম দিতে পারে। এই জন্য সরকার সেই উদ্দেশ্য এই জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। খুব যে হবে এটা সরকার বুঝে গেছে বলে দেখেন তার মৃত্যুর আগে, মানে শেষ পর্যায়ে এসে ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে, জি। যাতে ওনার বলয়, ওনার চারপাশে ওনার একটা বলয়, নিরাপত্তা বলয় তৈরি করা যায়, যেখানে হাসপাতাল নিরাপদ থাকলো, সরকার নিরাপদ থাকলো। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া না কারণে, তাকে নির্যাতিত করার জন্য, তাকে কারারুদ্ধ করে রাখার জন্য তার শাস্তির অবনীত হয়েছে। ফলে এর জন্য দায়ী আওয়ামী লীগ। এই নেগেটিভটা, এই যদি আপনার বিবরণটা, যেটাকে আমরা আজকে কি বলা হয় ন্যারেটিভ, এই ন্যারেটিভটা যদি বাংলাদেশের মানুষকে সামনে তুলে ধরা যায় স্পষ্টভাবে, তাহলে রোষটা কার দিকে যাবে? তবে আমি সেটা বলবো, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। এই দোয়াটা করাটাই মনে হয় আমাদের জন্য এখন এই মুহূর্তে সবচেয়ে ভালো হবে। কারণ অনেকে, আমরা বলি শ্বাসে কি, শ্বাসের কোনো বিশ্বাস নাই, আবার শ্বাস কখন থাকে কখন থাকে না এটা নির্ধারিত বলতে পারি না। আমরা যেহেতু কোনো তথ্য জানি না, আর আমি দেখে আসার পরে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বা আজকেও আমি যেটা দেখলাম কথাবার্তা যেটা বলা হচ্ছে, তাতে আমি মনে করি সবার কাছে আমি দোয়া চাই যে ওনাকে আল্লাহ যেন বেহেশত নসিব করেন। হয়তো তার ওনার মানে ওনার নিথর তার মানে দেহটা হয়তো এখনো ইয়াতে আছে। ওনার নিথর দেহটা হয়তো এখনো, হয়তো না মানে সরি, ওনার নিথর দেহটাই এখন আছে ওই এবারকে গেট হাসপাতালে। তার ভিতরে আত্মা আছে কিনা আমি জানি না, সে আত্মা চলে গেছেন কিনা আমি জানি না। আজকেও আমি একটা ব্রিফিং শুনলাম আমাদের স্বাস্থ্য ম্যাডামের, স্বাস্থ্য অফিসার, স্বাস্থ্য কি কর্মকর্তা, স্বাস্থ্য ডাক্তার, জি। যে উনিও ওষুধ নিচ্ছেন। উনি কিন্তু বললেন না যে মুখে নিচ্ছেন। ইঞ্জেকশন তো ডেড বডিতেও দেওয়া যায়, স্যালাইন ডেড হুম। বডিকেও দেওয়া যায়, নেবে। এটা ফ্লুট ফ্লুট চলবে তো, এটার সঙ্গে হার্টের তো কোনো সম্পর্ক নাই, হার্টবিটের সম্পর্ক নাই, এটা ডেড বডিতে ফ্লুট তো চলবে। ইনজেকশন ইনজেকশন যাবে? ডেড বডিতে আর্টিফিশিয়ালি, ইনজেকশন পুশ হবে? আর্টিফিশিয়াল হলে যাবে না কেন? আর্টিফিশিয়াল হলে যাবে না কেন? আচ্ছা। আর্টিফিশিয়ালি যখন আপনি ব্রিদিং করাচ্ছেন তখন যাবে না কেন? আপনি তো ভেন্টিলেটর দিয়েছেন, তার মানে হার্ট ফেল করেছে কিন্তু আপনি তাকে চালায় রাখতেছেন। দিয়ে মুহূর্তে আপনি এটাকে বন্ধ করে দিবেন পাম্পিং, সেই মুহূর্তে সেটা শেষ হয়ে যাবে। এটা অপেক্ষা। অতীতে আমাদের এরকম অভিজ্ঞতা আছে, যখন কোনো রাজনীতিবিদদের মৃত্যুটা ক্রিটিক্যাল হয়ে যায়, যেখানে জনমানুষের ক্ষোভ আসতে পারে। যেমন একটা জিনিস ক্ষোভ হইতে পারে, প্রথম কথা যেটা চাচ্ছে সরকার, এই ক্ষোভটা কোনোভাবে সরকার থেকে ডাইরেক্ট ইনডাইরেক্ট মানে করে আওয়ামী লীগের দিকে নেওয়া যাওয়া কিনা, বলা যায় কিনা যে আওয়ামী লীগের কারণে, আওয়ামী লীগের এই 15 বছরের অত্যাচার অনাচারের কারণে মরছে। কাজে এই ক্ষোভটা যেন সরকারের প্রতি না এসে, বর্তমান কোন রাজশক্তির বিরুদ্ধে না এসে, ক্ষোভটা যেন ওই আওয়ামী লীগের বিরুদ্ধে যায়, তাহলে অনেকের পারপাস সার্ভ হয়। যেমন পাকিস্তানে দেখেছেন, আহ, পাকিস্তানের আহ, আর্মিরা ক্ষমতা কুক্ষিগত করেছে তখনই, যখন ইমরান খানের মৃত্যু সংবাদগুলো দ্রুত আসা শুরু হয়েছে, সে আছে কি নাই। তো এই ধরনের অবস্থায় পরিপ্রেক্ষিতে আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতা বলে সরকার এখানে তার মানুষের যে খুব কার বিরুদ্ধে হতে পারে সেটা অন্যদিকে স্থানান্তর করার চেষ্টা করছে। খুব যে হবে এটা সরকার বুঝে গেছে বলে দেখেন তার মৃত্যুর আগে, মানে শেষ পর্যায়ে এসে ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে, জি। যাতে ওনার বলয়, ওনার চারপাশে ওনার একটা বলয়, নিরাপত্তা বলয় তৈরি করা যায়, যেখানে হাসপাতাল নিরাপদ থাকলো, সরকার নিরাপদ থাকলো। এখানে আপনি একটা জিনিস জানেন, আমার ওই পররাষ্ট্র উপদেষ্টা খুব ভালো করে জানে যে তারেক রহমান সাহেব লন্ডনে রাজনৈতিক আশ্রয় আছে, এবং রাজনৈতিক আশ্রয়ের অন্যতম কারণ হলো যে বাংলাদেশে তার জীবন নিরাপদ নয়। কারণ তো একটাই, আর তো কোনো কারণ না।
আখতারুজ্জামান, আমি আমি এই বিষয়টাতে আসবো। তার আগে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর উত্তর আপনি এরই মধ্যে খুব সংক্ষেপে দিয়ে দিয়েছেন আমার যেটি মনে হয়। তারপরে দর্শকের সুবিধার্থে আপনি যা বলার চেষ্টা করছেন আরেকটু সহজভাবে আমি একটু জানতে চাই এবং দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই। আহ প্রথম প্রশ্ন হচ্ছে যে বেগম খালেদা জিয়ার এখন যে সর্বশেষ পরিস্থিতি তা আপনি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন। এখন সেই বিষয়টি নিয়ে কি আসলে কোনো লুকোচুরি হচ্ছে? এবং লুকোচুরি যদি হয়ে থাকে তাহলে কে করছে? এটা কি সরকার করছে? সরকার করে থাকলে তার মধ্যে কোনো রাজনীতি আছে কিনা, আমি এই প্রশ্নের উত্তরটা একটু চাচ্ছি। আপনি দেখেন, এই সরকারের অস্তিত্ব নির্ভর করতেছে দেশমাতা খালেদা জিয়ার শেষ ব্রিদিং এর উপরে। ওনার শ্বাস যতদিন চলবে ততদিন এই সরকার টিকে থাকার সম্ভাবনা থাকবে। হুম। কারণ এই শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে মানুষ বিক্ষোভে ফেটে পড়ে কিনা এটার একটা সম্ভাবনা রয়ে গেছে। এই জন্য এই সরকার জানে। আর এই সরকারের সঙ্গে আমাদের নেতা তারেক রহমান সাহেবের একটা ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং আছে। আপনি দেখেন আজকেও এই আমাদের ডাক্তার জাহিদ সাহেব বলেছেন যে উপদেষ্টা সাহেবরা সবাই যোগাযোগ করতেছেন। উপদেষ্টা সাহেবরা যোগাযোগ করতেছেন, এটা বিএনপির পক্ষ থেকে বলার কি দরকার? ম্যাডামের পক্ষ থেকে বলার কি দরকার? তাহলে ওনাদের জন্য সাফাই গাচ্ছেন। অর্থাৎ আমি যে কথাটা বলছি, আক্রোশটা যাতে সরকারের দিকে না যায়। কারণ আক্রোশ তো মানুষের তৈরি হয়ে গেছে। কারণ উনি প্রথম দিন কেন প্রধান উপদেষ্টা আসলেন না? কেন প্রথম দিন তার মেডিকেল উপদেষ্টা ডাক্তার উপদেষ্টা আসলেন না? মানুষের ক্রোধ কিন্তু তৈরি হয়ে গেছে যে অবহেলা করে অবজ্ঞা করে দেশমাতা খালেদা জিয়াকে আজকে এই জায়গায় নিয়ে আসছে। আজকে দেখা যেখানে বলা হচ্ছে ওনাকে এখন যে কোনো সময় বিদেশে নেওয়া যাবে, তাহলে এই সিদ্ধান্তটা কেন 7 দিন 10 দিন আগে নেওয়া হলো না? 23 তারিখ, আজকে 3 তারিখ, প্রায় 11 দিন কেন নেওয়া হলো না? আর হুম। এখন যদি নিতে পারে তাহলে অপেক্ষা কার কারণের জন্য? ওনাকে যান বাঁচানোর জন্য, না এখন তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত অনুযায়ী? এখন তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত আমরা গেলাম না, কিন্তু কথা হচ্ছে যে তোমরা নিজেদের অবস্থাকে রক্ষা করার জন্য, মানুষের রোষ থেকে মানুষের ক্রোধ থেকে বাঁচার জন্য, আপনি দেখেন ওনাকে দেখার জন্য আমার 3 বাহিনীর প্রধান চলে গেলেন। তাতে কি মেসেজটা আমরা পেলাম? জনগণ কি মেসেজ পেল? যে সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। 3 বাহিনীর প্রধান পর্যন্ত হুম। এখন পর্যন্ত দেশমাতা খালেদা জিয়া আনুগত্য দেখাচ্ছে। তার মানে ওনার সঙ্গে ওনাদের কোনো এনিমিটি নাই। দেশমাতা খালেদা জিয়ার সঙ্গে সশস্ত্র বাহিনীর কোন রকম বৈরী সম্পর্ক নাই। এটাই তো প্রমাণ হলো। এই যারা প্রমাণ তো যারা আগেও জাহাজ হয়েছে। এই আগে প্রমাণ তো হইলেও আগেও কিন্তু, হয়েছে। আগেও হইলেও কিন্তু উনি তো একটা অভিযোগ আসছে যে 21 তারিখের প্রোগ্রামে উনি যাওয়ার কারণে ঠান্ডাটা ওনার প্রকট হয়েছে এবং ওনার হার্টের উপরে এটা প্রচন্ড চাপ সৃষ্টি করেছে। এটা অনেকে বলা বলি করছেন 21 তারিখে, ফলে সশস্ত্র বাহিনী একটা ব্যাক ফুটিং এ চলে গেছিল। এখন যখনই ওনাকে বিশেষ বিবিআইবি ঘোষণা করা হয়েছে, বিবিআইবি ঘোষণা করার সঙ্গে সঙ্গে সশস্ত্র বাহিনী দায়িত্বশীলভাবে তাদের যাওয়া দরকার হয়ে গেছে। কারণ তখন এটা অফিসিয়াল হয়ে গেছে। এনি ভিভিআইপি অফ দ্য কান্ট্রি কে যে কোনো লোক অ্যাপ্রোচ করতে পারে। এতদিন শি ওয়াজ এ ওটা পলিটিক্যাল লিডার। ঘোষণা না করলেও তো তিন বাহিনী প্রধানেরা জি যেতেন। না, জি না, পান্না ভাই যেতেন না, যেতে তাই? পারতেন না। আচ্ছা, আচ্ছা। এটা ঘোষণা করার আগে পর্যন্ত ছিলেন উনি বিএনপি নেতা। হ্যাঁ। বিএনপি নেতার বাড়িতে স্বাস্থ্য দেখার জন্য গেলে এটা অর্থ অন্যরকম হতো। না, কিন্তু আমরা তো জানি যে এর আগে সেনাপ্রধান গিয়েছেন, লাস্ট যিনি গিয়েছেন লন্ডনে গেলেন দাওয়াত দিতে, করেছিলেন। গিয়েছেন বলে তো কন্ট্রোভার্সি হয়েছে। গিয়েছেন বলে তো কন্ট্রোভার্সি হয়েছে। কন্ট্রোভার্সি এজন্য হলে অতটা বেশি ব্লেম সেনাপ্রধানের গায়ে সম্ভবত পড়েনি, তাই না? না, উনি যখন ধোয়া তুলসী পাতা। আপনারা তো ওনাকে একটা ভালো মানুষ বানানোর চেষ্টা করতেছেন। উনি ভালো হ্যাঁ, আমি মানুষ। কিন্তু উনি আমি সেটা দেশটাকে বলছি। শান্তিতে রাখতেছেন। উনি দেশ শান্তি রাখতেছেন, আমি ধন্যবাদ জানাই। উনি সশস্ত্র বাহিনীকে অত্যন্ত শৃঙ্খলার মধ্যে রাখছেন এবং পলিটিক্যাল গেমে উনি আসতেছেন না। উনি পলিটিক্যাল গেমের বাইরে যাচ্ছেন। কিন্তু কালকে আমি কেন বলছি যে এটা সশস্ত্র বাহিনীকে বাধ্য করেছে প্রধান উপদেষ্টা মহোদয় যে এখন আপনারা যান, আমি তো বিবিআই ঘোষণা করে দিচ্ছি। অর্থাৎ এই সরকারে উনি একজন বন্ধু মানুষ, এই সরকারের একটা অংশ করে নিলেন ওনাকে। বিবিআইপি ডিক্লারেশন মানেটা কি? হি ইজ, সে একটা গভর্নমেন্টের সরকারের বিশিষ্ট ব্যক্তি, রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তি। রাইট, কাজে সেই আমি এই বিশিষ্ট জায়গায় কিছু বলতে ব্যক্তিকে বলতে দেখার চাই জন্য যে কেউ যেতে পারে। যে বলেন। আমি প্রশ্নের আরো একটু উত্তরটা নিলে তাহলে মানে অডিয়েন্সে বুঝতে সুবিধা হবে। শেষ পর্যায়ে এসে যখন তার শারীরিক অবস্থা নিয়ে মানুষ উদ্বিগ্ন, সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা প্রয়োজন,
শেষ মুহূর্তে এসে এই যে এসএসএফ নিয়োগ করা হলো, তার আগে ভিভিআইপি ঘোষণা করা হলো, এটার মধ্যে কোনো ধরনের কোনো রহস্য আপনি নিশ্চয়ই খুঁজে পাচ্ছেন এবং সেটাই বলার চেষ্টা করছেন। সেই রহস্যটা আসলে কি, বা এটা কি কোনো নাটকের অংশ কিনা? আমি তো কয়েকবারই আপনাকে বললাম রহস্য আছে হুম, বলেই তো সরকার নিজেকে বাঁচানোর জন্য, সরকার নিজেকে জনরোষ থেকে বাঁচানোর জন্য এই হুম। ব্যবস্থা নিয়েছে। না হলে এই আচ্ছা, সরকারের প্রতি জনরোষ তৈরি হবে। আপনি বলছেন যে প্রথম থেকে তাকে বিদেশে নেওয়ার ব্যবস্থা হলো না কেন, প্রথম অবস্থাতেই প্রধান উপদেষ্টা সেখানে গেলেন না কেন, এই জায়গাগুলো থেকে এই সরকার এটি করার চেষ্টা করছে। তো এটি তো বিদেশে নেওয়ার আহ, উদ্যোগটা তো বিএনপির পক্ষ থেকে নেওয়া হবে, বা তোর তার পরিবারের পক্ষ থেকে দাবিটি বা অনুরোধটি উত্থাপন করা হবে, এটি সরকার কেন করবে আগে থেকে? ওনারা কেন নিবে? উনি ভিভিআইপি, উনি একজন বিশিষ্ট ব্যক্তি। উনাকে হাসপাতালে ভর্তি হয়েছে, সরকারি কোনো নৈতিক দায়িত্ব নাই। দেশের একটা বিএনপির কে ঘাড়ে কাঁদন দিচ্ছেন। বিএনপি কেন বিদেশে নেওয়ার ঝুঁকি নিবে? বিএনপি কি সেরকম ফেসিলিটিস আছে? বিএনপি ক্যান ফেসিলিটেট দ্যাট? বিএনপি পারবে সেটা করতে? কাজে এটা কেন আপনার উদুর পিন্ডি বুদুর ঘাড়ে দেওয়ার চেষ্টা করছেন? এটা সরকারের একমাত্র রেসপন্সিবিলিটি, দায়িত্ব। ডক্টর ইউনূস সরকারের দায়িত্ব দেশমাতা খালেদা জিয়া সুচিকিৎসা করানোর জন্য। দেশের যে কোনো নাগরিকের চিকিৎসা নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশ সরকারের, এবং বাংলাদেশ সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা ওনার ব্যক্তিগত দায়িত্ব না, উনি রাষ্ট্রীয় দায়িত্ব, উনি সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে উনি চরমভাবে ব্যর্থ হয়েছেন। ফলে ওনার উপরে জনরোষ পড়তে পারে, জনগণের আক্রোশ বাড়তে পারে। দেশমাতা খালেদা জিয়ার মৃত্যুর পরে কি হইতে পারে এটা এখনো সবাই অ্যাজুম করতেছে, এখন সিদ্ধান্ত নিতে পারতেছে না। তাই দেরি হচ্ছে, তাই বিষয়টা প্রকাশ করতে দেরি হচ্ছে। এখানে সরকার নিজেকে রক্ষা করার জন্যই সেনাবাহিনীকে ডেকেছে, নৌবাহিনীকে ডেকেছে, বিমান বাহিনীকে ডেকেছে। সেখানে ভিভিআইপি ডিক্লেয়ার করেছে। সেখানে 3 স্টেজের 3 লেয়ারের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। কাজে এটা তো বোঝাই যাচ্ছে যে এটা জনরোষ থেকে রক্ষা করার জন্য সরকার তার দায়িত্ব এড়ানোর জন্য করছে। ওই প্রশ্নটি আমার ছিল। আমি ভূমিকাতে বলছিলাম যে তিনি যে হসপিটালে চিকিৎসাধীন বা এখনো পর্যন্ত আছেন, সেই হসপিটালের সামনে 3 স্তরে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। এই যে 3 স্তরে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে, অনেকে বলছে আম, আহ, তারেক রহমান সাহেব যে কোনো সময় আসবেন এই জন্য আগে থেকে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আসলে কি বিষয়টি তাই, নাকি আপনি যা বলছেন সেটি? ভাই, আপনি একটা গুজব ছড়াচ্ছেন আপনার প্রশ্নের মাধ্যমে। তারেক গুজব রহমান না, আসতে যা হলে, মানুষ বলছে, তারেক রহমান মানুষ যা আসতে হলে বলছে। তিন তারেক রহমান আসতে হলে তো 3 স্তর বসাইতে হবে বিমানবন্দরে প্রথম। হুম। তারপরে বিমানবন্দরে বানাবে, তারপরে উনি রওনা দিবেন, তখন 12 ঘন্টা 24 ঘন্টা আসবে। 24 ঘন্টার আচ্ছা। মধ্যে 3 স্তর কেন, 7 স্তর নিরাপত্তা দেওয়া যাবে। এগুলা কিছু লোক উদ্দেশ্য প্রণোদিত ভাবে প্রপাগান্ডা করার জন্য, তার হুম, হুম। বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে প্রপাগান্ডা করার জন্য, এই বিষয়টা তারেক রহমানের কাঁধে চাপিয়ে দেওয়ার জন্য অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিতভাবে এই এইগুলা, এই গুজবগুলা বা এই ধরনের কথাগুলা বাজারে ছড়াচ্ছে। এটা নিন্দনীয়। মূল কথা হলো এই সরকার নিজেকে বাঁচানোর জন্য এই 3 স্তরের সিকিউরিটি বা নিরাপত্তা ব্যবস্থা করেছে। তার মানে আহ আমরা যেটি আশা করি না তেমন কিছুই ঘটে গেছে খালেদা জিয়ার, এবং সেটি লুকানোর এক ধরনের চেষ্টা চলছে এখনো পর্যন্ত, বা দেরিতে ঘোষণা দেওয়ার চেষ্টা হচ্ছে। বিষয়টি সরাসরি বললে এরকমই বোঝায় আর কি। আমাকে প্রশ্ন করলেন না, আপনি স্টেটমেন্ট কনফার্ম করতে বললেন। না, আমি কনফার্ম করছি, আমি আমি আসলে আমি কনফার্ম করতে জানি না চাইছি যে আপনার সোর্সটা, আমি জানি না, আপনি আমাকে প্রশ্ন করলে বলতে পারি। কাট প্রশ্ন করি। তাহলে আপনার কি বলেন। মনে হয় যে খালেদা জিয়া এখন এই মুহূর্তে জীবিত নেই? আমার বিশ্বাস উনি জীবিত নয়। এবং সরকার কেন এটি ডিক্লিয়ারেশনে দেরি করছে, ভিতরে উদ্দেশ্য যদি আপনি আপনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, যদি একবারে বলেন, এক বাক্যে। সেটা দুটি দুটি কারণে সে সরকার করছে। একটি হলো তার নিজের কতটুকু থ্রেট হতে পারে ডিক্লেয়ার করলে পরে, এটা। আর পাশাপাশি সে একটা নাটক করার চেষ্টা করছে যে আমরা তো তারেক রহমানের সময় 1 দিন 2 দিন 3 দিন 5 দিন অপেক্ষা করেছি, মৃত্যু সংবাদ আমরা দিয়ে নেই যাতে তারেক রহমান সাহেব আসে, যাতে তারেক রহমানের উপর একটা ব্লেম দিতে পারে। এই জন্য সরকার সেই উদ্দেশ্য এই জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আপনি আপনার কথার মাঝখানে শুরুর দিকে একটা কথা বলছেন যে আওয়ামী লীগের উপর দোষ চাপানোর জন্য, বা মানুষের ক্ষোভ ক্রোধটা গিয়ে যাতে আওয়ামী লীগের উপর গিয়ে পড়ে, সেই সেরকম একটি চেষ্টাও সরকারের রয়েছে। এটি কেমন, একটু ব্যাখ্যা করবেন? এটি কিন্তু স্বাভাবিক। কারণ এই সরকার বলছে তারেক রহমানকে দেশে আসার
কোন রকম সরকারি বিধি বাধা নিষেধ নাই। তাহলে কবে বাধা নিষেধ ছিল? অবশ্যই আওয়ামী লীগ সরকার আমলে বাধা নিষেধ ছিল। তাহলে বাধা নিষেধের এই পরিবেশ সৃষ্টি করেছে কে? আওয়ামী লীগ সৃষ্টি করেছে। ফলে এর দায়িত্ব আওয়ামী লীগকে নিতে হবে। আজকে দেশমাতা খালেদা জিয়াকে 15 বছর ধরে কে কষ্ট দিয়েছে, কে নির্যাতন করেছে, কে চিকিৎসা তাকে ডিনাই করেছে, এই কথাটা যদি সামনে নিয়ে আসা যায় তাহলে কি হবে? তারা বলতেছে এই ডিটোরিয়েশন, তার স্বাস্থ্যের ডিটোরিয়েশন এই কয়দিন হয় নাই, এটা দীর্ঘমেয়াদী তার উপরে অত্যাচার অনাচার অবিচারের কারণে, তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া না কারণে, তাকে নির্যাতিত করার জন্য, তাকে কারারুদ্ধ করে রাখার জন্য তার স্বাস্থ্যের অবনতি হয়েছে। ফলে এর জন্য দায়ী আওয়ামী লীগ। এই নেগেটিভটা, এই যদি আপনার বিবরণটা, যেটাকে আমরা আজকে কি বলা হয় ন্যারেটিভ, এই ন্যারেটিভটা যদি বাংলাদেশের মানুষকে সামনে তুলে ধরা যায় স্পষ্টভাবে, তাহলে রোষটা কার দিকে যাবে? রোষটা অবশ্যই, ক্ষোভটা অবশ্যই মানুষের যাবে অতীত সাবেক সরকারের বিরুদ্ধে। বর্তমান সরকার তখন ফেসিলিটেটর হিসাবে কাজ করবে, ভাই এটা আমাদের কিছু করার নাই, আমরা তো আপ্রাণ চেষ্টা করেছি, দেখেছেন আমরা বলছি তাৎক্ষণিক পাস দিয়ে দিব, আপনি চাওয়ার সঙ্গে সঙ্গে পাস দিয়ে দিব। এই যে পরিবেশটা সৃষ্টি করলো, যে পরিবেশে তারা একটু পাস চাইতে পারতেছে না, এটার জন্য তো আওয়ামী লীগ দায়ী। ফলে রোষানলটা, মানুষের ক্ষোভটা, মানুষের বিতৃষ্ণাটা যদি আওয়ামী লীগের দিকে ডাইভার্ট করে দেওয়া যায়, তাহলে সরকারের পক্ষে এখানে অ্যাকশন নিতে সহজ হবে। এই জন্য সরকার এই গেমটা খেলতেছে বলে আমার বিশ্বাস। জি, অনেক ধন্যবাদ মেজর আখতারুজ্জামান। আপনি যেটি বলেছেন, যা বলেছেন সবই হয়তো সত্য, তারপরও আমরা চাই যে আমাদের অনেক কিছু জানা শোনা, অনেক ধরনের সত্য মিথ্যা বলে প্রমাণিত হোক। আমরা চাই যেন হঠাৎ করে শুনতে পাই যে খালেদা জিয়া ভালো অবস্থায় পৌঁছেছেন, এটুকু আশা আমরা শেষ মুহূর্ত পর্যন্ত করতে পারি। পান্না ভাই, আমি যা বলছি আমি সত্য বলছি না। আমারও প্রত্যাশা দেশমাতা খালেদা জিয়া জি আমাদের মাঝে আবার ফিরে আসুক, আমাদেরও জি, প্রত্যাশা। নিঃসন্দেহে কাজে নিঃসন্দেহে। আপনি আপনি শুধু প্রত্যাশা না, কিন্তু আপনি প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন। জি জি। কাজে আমাদের প্রত্যাশা, সবার প্রত্যাশা, সবার পরেও আমার প্রত্যাশা যে উনি ফিরে আসুক। এই বিষয়টা আপনি আমাদের আলোচনার মধ্যে রাখবেন, এটাই আমার। নিঃসন্দেহে যে উনার নিতর দেহটা বাংলাদেশে এখনো এভারগ্রিন হাসপাতালে আইসিইউতে আছে, কিন্তু ওটার ভিতরে কোনো আত্মা নাই। সে আত্মা ইতিমধ্যে চলে গেছে আল্লাহর কাছে। আর অনেক কি বললাম, যে নাটকটা হচ্ছে, নাটকটা আপনারা বন্ধ করেন। কারণ এই নাটকটার উদ্দেশ্য হলো দেশমাতা খালেদাকে সুস্থ দেখায়া তারা একটা অ্যাম্বুলেন্সে করে অত্যন্ত গোপনে বিমানবন্দরে উঠিয়ে দিবেন এবং ওনাদেরকে বলবেন যে আমরা একটা বিশাল এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে চিকিৎসার জন্য পাঠাচ্ছি। কিন্তু লন্ডনে পৌঁছার পরে ওনার একটা নিথর দেহ বেরিয়ে আসবে সেই অ্যাম্বুলেন্স থেকে। তখন সবাই বলবেন কিছু করার ছিল না, তো লং জার্নি, উনি সেটা করতে পারে নাই। ডাক্তাররা আশা করেছিল কিছু হবে না, কিন্তু হয়ে গেছে। এটা তো দৈব দুর্বিপাক, আমরা কি করতে পারি, আল্লাহর উপরে তো আমাদের কারো হাত নাই। এই নাটকটা সাজায় তারেক রহমান সাহেব এসে হয়তো মায়ের বুকে আশ্রয় করবে। দুর্ভাগ্য, এবং সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন, আমি যখন কথা বলতে গেলাম তখন তারা একটা লোকের ইশারায়, একজন ইশারায় সমস্ত ক্যামেরা একসঙ্গে অফ হয়ে গেল। তাতে বুঝতে পারছেন সিন্ডিকেটটা কত বড়। অর্থাৎ তারা যে নিউজটা করতেছে, এই নিউজের বাইরে কোনো নিউজ তারা দিবে না, এবং দেয় নাই। কালকে আমার নিউজ দিতে পারে নাই। দুর্ভাগ্যক্রমে যেহেতু আমি অনলাইনে প্রোটেস্ট করেছিলাম, দুর্ভাগ্যক্রমে যেহেতু আমার অনলাইন যখন চলতেছিল তখন করেছিলাম, ফলে জিনিসটা হাইড করতে পারে নাই। আমি এই জন্য অনলাইনে তাকে বাধাটা দিয়েছিলাম। আল্লাহর কাছে শুকরিয়া যে আমার তখন ওই মুহূর্তে অনলাইনের সেন্সটা কাজ করতো, তাহলে আমি হয়তো বাধা দিতাম না। কিন্তু আমি বাধা দিয়েছি তার বক্তব্যের উপরে, ওই জন্য অনলাইনে চলে গেছে। এবং আপনি ফ্রান্সে বসেও সেটা আপনি দেখে ফেলেছেন। রাখা, উনি তো ওনার ছেলেকে দেখতে পারবেন না। সে লন্ডনে চিকিৎসার নামে নিয়ে গিয়ে ওনার নিতর দেহটা যখন বের করবেন, তখন তো তিনি তার ছেলেকে দেখতে পারবেন না। এই নাটকটা করেন না। আমি বিস্তারিত মনি হায়দারের সঙ্গে কথা বলেছি, মনি হায়দার জিজ্ঞাসা করতে পারেন আপনারা এই ধরনের আলাপ হয়েছিল কিনা। আমি মনি হায়দারকেও বলেছি, ভাই আমি কিন্তু বিষয়টা রেফারেন্স হিসাবে আমি কিন্তু বাইরে বলবো। যাই হোক, এই কথাগুলো অনেক কি বলছি আমি, অনেক যে উনার নিতর দেহটা বাংলাদেশে এখনো এভারগ্রিন হাসপাতালে আইসিইউতে আছে, কিন্তু ওটার ভিতরে কোনো আত্মা নাই। সে আত্মা ইতিমধ্যে চলে গেছে আল্লাহর কাছে। একমত আল্লাহর হাতে। আমরা কেউ মৃত্যুকে ঠেকাতে পারবো না, আমরা কেউ মৃত্যুকে ডিনাই করতে পারবো না। মৃত্যু আমাদের সবার জন্য অবৈধ। রাজা হোক, বাদশাহ হোক, সম্রাট হোক, গরিব হোক, দুঃখী হোক, সহায় সম্বলহীন হোক,
ক্ষুধার্ত হোক, তারপরেও তার মৃত্যু তার সময় পদ্ধতি নির্ধারিত। কাজে মৃত্যুকে আমরা ঠেকাতে পারবো না, কিন্তু চিকিৎসার ব্যবস্থা তো আমরা করতে পারবো। একটা মানুষের জন্য চিকিৎসার ব্যবস্থা করতে পারবো। আজকে বড় দুর্ভাগ্য, তিনবারে প্রধানমন্ত্রী দেশমাতা খালেদা জিয়া আজকে একরকম বলতে গেলে বিনা চিকিৎসায়, উদাসীনতায় এবং একটা ষড়যন্ত্রের শিকার হয়ে এই পৃথিবীর থেকে ত্যাগ করে চলে গেলেন, যা আমরা প্রকাশও করতে পারছি না। এটা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। কাজেই আপনার এই মিডিয়ার মাধ্যমে আমি জনগণকে জানাতে চাই, আপনি যে মনে করেন না কিছু, ভাই দেশমাতা খালেদা জিয়াকে 21 তারিখে ঠান্ডা বাতাসে নিয়ে যাওয়া ছিল আমাদের মহা ভুল, মহা অন্যায়, মহা সিদ্ধান্ত। যারা সিদ্ধান্তগুলো নিয়েছে তাদেরকে জবাব দিয়ে আওতায় আনা উচিত, তাদেরকে জবাব দিয়ে আনতে হবে। এটা আমার আপনার মাধ্যমে আবেদন থাকলো। আমি যদি আপনার মিডিয়াতে আমাকে এরকম সুযোগ দেন, জানি না আগামীতে সুযোগ দিবেন কিনা। সবাই তো আমরা দল কানা, দলের পক্ষে দলের মধ্যে কথা বলি, তা আমি একজন স্বাধীন চেতা মানুষ, একা কথা বলি। আমাকে যদি সুযোগ দেন আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে এবং ধন্যবাদ জানাবো আপনাদের কাছে, যাতে আমি জনগণের কাছে আপনাদের মাধ্যমে সেটা সময় বলে দিবে। তবে কেন জানি মনে হচ্ছে ফিরে আসার সম্ভাবনাটা প্রকট হয়ে উঠছে দিন দিন। কেন জানি মনে হচ্ছে শেখ হাসিনা হয়তো তার হৃত গৌরব ফিরে পেতে পারে, হয়তো আবারও বাংলাদেশের শাসনে এসে বসার সুযোগ পাইতে পারে। অবশ্য তার জন্য আপনারা যারা দেশে বিদেশে আছেন, বিদেশিদের সহায়তা লাগবে এবং আমার মনে হয় আপনার অনেক বিদেশি বন্ধুরা, বিদেশি রাষ্ট্ররা হয়তো ওনাকে সহযোগিতা করতে ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। তবে আপনি জানেন, আজকে আমি মানে আপনার সাথে আসার আগে বা আপনাকে ফোন দেওয়ার আগে, আপনাকে তো আমি 2 ঘন্টার অনুরোধে আনলাম আজকে। তার আগে আমি এইখানকার আমাদের যে জিপি বলে আর কি, আমরা যে মেডিকেল সেন্টার, সেখানে আমি গেছি আমার শারীরিক বিভিন্ন প্রবলেম নিয়ে। ওইখানে যে ছিল সে ইন্ডিয়ান একজন ডাক্তার, যে আমাকে আজকে দেখছে। তখন ওর সাথে কথা বলার পরে তো ও আমাকে যেটা বললো, সে বললো দেখো গতকালকে ইন্ডিয়ান গভর্নমেন্ট বললো যে খালেদা জিয়ার যে কোনো ট্রিটমেন্ট বা যে কোনো কিছুটা ওনারা সর্বোচ্চ সহযোগিতা করবে যা চায়, এবং এরপরে তোমার SSF দিল এই সেই। মানে সে আমার যেভাবে তার বুদ্ধি, সে বলে জানো এবার অনেকে বলতেছে যে তার ডাক্তার, যেটা পার্সোনাল যে ডাক্তার, তার ব্যাপারে অনেকে কানাঘুষা করতেছে অলরেডি। এবং সে বলতেছে আসলে এগুলার এই যে 20 বছর আগে কি হয়েছে আর 10 বছর আগে, এগুলো চিন্তা না করে ইনস্ট্যান্ট আসলে গত 6 মাসের ভিতরে ওনার সাথে কি কি হয়েছে, ওই ডাক্তারকে বাইন্ধা নিয়ে উল্টা লটকে মারা উচিত, তাইলে বাইরে হয়ে যাবে। ডাক্তার বলতেছে আমারে যে ও জানে, ও শয়তান, ও জানে সব, যে খালেদা জিয়ার মেডিসিনে কি ছিল হচ্ছে বা কি গত 6 মাসে। ওই তোমরা অতীত চাই না, লাভ নাই, তোমরা ইনস্ট্যান্ট 6 মাসের ভিতরে কি হয়েছে এটা জানো না। বলে যে লিভার সিরোসিসে একটা লোকের তো 100% নষ্ট হয়ে গেল, বাঁচানো যায়, বাঁচায় আনা যায়, ওদের বাঁচানো যায়, কিন্তু গত 6 মাস বা 1 বছরের ভিতরে এই ট্রিটমেন্ট গুলো দেখা হইলো না কেন? যেমন লিভার সিরোসিসটা একদিনে তো পুরোটা কলাপস হয় না, এটা হয়তো 1 বছর সময় লাগছে। তাইলে তোমার তো ওইটা জানানো যায়। যেমন লিভার সিরোসিসটা আমার ধরছিল কিন্তু ট্রিটমেন্ট ছিল আমার। একটা লিভার সিরোসিস হইতে এটা মানে লিভার ফেলিউর পর্যায়ে যাইতে 10 থেকে 12 বছর সময় লাগে। হ্যাঁ, সেটাই বলছে সে, সেটাই বলছে। আমার যেটা হয়েছে, আমাকে কিন্তু স্টপ করানো হয়েছিল ওই সময়। 3 বছর ধরে ট্রিটমেন্ট চলতেছে, এখন আল্লাহর মতো মোটামুটি। ওই ডাক্তার ওইটাই বলতেছিল আমার। এখন আমি কি উত্তর দেব বলেন? উত্তর শুনতে চান? না, উত্তর না, মানে আমারও মনে হয় এই ডাক্তারটা ধরা উচিত না। আমি বলি বিষয়টা খুবই রাজনীতিকরণ করা হয়েছে। মোদী সাহেব যে রিয়েক্ট করেছেন, এখানে একটা অপপ্রচার চালাচ্ছিল অনেকে যে বিদেশি কোনো শক্তির কারণে হয়তো উনি আসতে পারছেন না। আমি আজ থেকে 4 দিন আগে আপনাদের টেলিভিশনে বলেছি যে ভারতের উপরে দিয়ে আসতে ভারত বাধা দিবে না, আফগানিস্তানদের উপরে আসতে আফগানিস্তান বাধা দিবে না, এবং ইউক্রেনের উপরে দিয়ে আসতে বাধা দিবে না। লন্ডন থেকে সরাসরি ফ্লাইট আসলে যে কয়েকটা দেশ, মেজর দেশ, সেগুলো একটা ইউক্রেন, এদিক দিয়ে এসে আফগানিস্তান, তারপরে দিল্লির উপর দিয়ে এসে ভারতে হয়ে আসে আমাদের বাংলাদেশে আসবে। এখানে কেউ বাধা দিবে না। এবং নরেন্দ্র মোদী কত বড় দেখেন রাজনীতিবিদ, তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমি ওনাকে সকল চিকিৎসার জন্য সকল নিরাপত্তার ব্যবস্থা আমি করব।
উনি দেশমাতা খালেদা জিয়ার কাছে কিন্তু ফাইনাল একটা মেসেজ বাংলাদেশের মানুষের কাছে রেখে গেল যে দেশমাতা খালেদা জিয়ার জন্য উনি সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। এখন হয়তো উনি বলতে পারে আমাকে লাস্ট মুহূর্তে জানিয়েছ, ওনাকে রক্ষা করার জন্য তো আমি কিছু করতে পারলাম না, কিন্তু আমার করার পুরা প্রচেষ্টা আছে। তার মানে তিনি বাংলাদেশের মানুষের সহানুভূতি পেয়ে গেলেন, তাই নয় কি? একইভাবে উনি যদি আজকে বলেন শেখ হাসিনাকে পুনর্বাসিত করা আমার দায়িত্ব, আমার বন্ধু দেশ, আমার পার্শ্ববর্তী দেশ, সেই দেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি শেখ হাসিনাকে পুনর্বাসিত করা আমার দায়িত্ব। আমি যেমন দেশমাতা খালেদা জিয়ার পাশে দাঁড়াতে বলেছিলাম, দাঁড়াবো বলেছিলাম, অঙ্গীকার করেছিলাম, তেমন ভাবে যদি আজকে অঙ্গীকার করে তিনি শেখ হাসিনার পাশে দাঁড়াবেন। ইন্ডিয়ার হেডম আছে, তুরস্কের হেডম আছে বাংলাদেশে কিছু করার? আপনি তো জানেন ইতিমধ্যে তুরস্ককে নিউট্রালাইজ করার জন্য গ্রিস এবং সাইপ্রাসকে ব্রাহ্মস মিসাইল দেওয়া হয়েছে। বাংলাদেশে রাইফেল বিক্রি করতে আসছে তুরস্ক, আর ইন্ডিয়া বিক্রি করেছে ব্রাহ্মস কাকে? তুরস্কের জাতি শত্রু, 1000 বছরের শত্রু সাইপ্রাস এবং গ্রিসকে। কাজে আপনি বুঝেন রাজনীতির খেলা এত সোজা না। মোদি বাদ কথাটা বলে নাই যে খালেদা জিয়ার জন্য আমার সকল চিকিৎসা লাগুক, যা কিছু লাগুক, ওনার জীবন বাঁচানোর জন্য যে কোনো প্রচেষ্টা আপনারা চাইবেন, আমি সেটা করতে প্রস্তুত। তার মানে বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর জন্য তিনি যে কোনো ত্যাগ স্বীকার করতে, যে কোনো কাজ করতে জনতার কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন। কেউ তো প্রতিবাদ করেন নাই, কেউ তো বলেন না আপনার সাহায্য চাই না আমরা, কেউ তো বলেন না যে ভারতের কিছু সাহায্য। 3 দিন তো চলে গেল। কাজে আগামী দিনে যদি বলে যে একজন প্রধানমন্ত্রী চলে গেছেন, আপনারা চিকিৎসা করতে পারেন নাই, বাঁচাতে পারেন নাই, আরেকজন সাবেক প্রধানমন্ত্রীকে আমি আমার দেশে মরতে দিব না, আমি তাকে তার দেশে তাকে পুনর্বাসিত করব, তখন আপনি কোন যুক্তিতে মোদির সেই প্রশ্নের জবাব দিবেন? পাকিস্তানে টুনকো রাজনীতি দিয়ে চলবে? আফগানিস্তানে তারা এখন ডেলি মার খাচ্ছে আফগানদের, যে আফগানদেরকে অস্ত্র বিক্রি করে আমেরিকা চলছে, যে আফগানের মাধ্যমে আমেরিকার অস্ত্র কিনে আফগানের জন্য তারা দালালি করে, যে পাকিস্তান গত 40 বছর ধরে রাজনীতি করে আসতেছে, সে পাকিস্তানকে এখন ডেলি পিটাচ্ছে আফগানিস্তানরা। এবং পিটাচ্ছে কার সঙ্গে মিলে? ভারতের সঙ্গে মিলে। আর আমাদের দেশের বন্ধুরা পাকিস্তানের স্বপ্ন দেখেন, পাকিস্তান জিন্দাবাদ বলেন। পাকিস্তান জিন্দাবাদ এই বাংলাদেশের মানুষ পিনাক ভট্টাচার্য বলতে হয় যে এটা কিন্তু জয় বাংলা করে দেওয়া হয়। পাকিস্তান জিন্দাবাদ কেউ না আবার কেউ জয় বাংলা করে দেয়, যেটা পিনাকির ভাষায় জয় বাংলা মানে বুঝছেন তো? উনি মনে করেন কোনো কিছু ধ্বংস করে দেওয়া মানে জয় বাংলা। তো এখন উনি আবার ওইটা বলে ফেলেন কিনা আমি জানি না। আসলে আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে যদিও ভুল বুঝতেছে, কিন্তু গতকালকে আমি এই শুভেন্দ্র অধিকারী নামে আরেকজন সাংবাদিক, ইন্ডিয়ান, কলকাতার সাংবাদিক, ওনার সাথে কথা বলেছিলাম লাইভে। তখন উনি আমাকে একটা প্রশ্ন করেছেন যে ভাই আপনি প্রশ্ন তো করেন, আজকে আমি করি। তাহলে করেন দাদা, সমস্যা নেই। বলে যে ধরেন যদি এখন জামাত আর বিএনপি আছে, আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগ ভারতের বন্ধু, ওকে, এখন এই দুইটা দলের মধ্যে কেউ একটা ক্ষমতায় আসবে, ইন্ডিয়া কার পক্ষে যাবে? তাই বলে অবভিয়াসলি ইন্ডিয়া বিএনপির সাপোর্ট করবে। বলে যে এই কথাটাই তো আপনাদের লোকজন বুঝে না। আমি তো তা ঠিক। বলে যে ইন্ডিয়া তো জামাতকে সাপোর্ট করবে না, ইন্ডিয়া বিএনপি কে সাপোর্ট করবে না, ইন্ডিয়া জামাতকে সাপোর্ট করবে। তার হিন্দুত্ববাদ ভারতে শক্তিশালী করতে হলে তার দুই পাশে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট দরকার পড়বে। কারণ সে তাদের হিন্দুদেরকে বুঝাতে পারবে যে ওই যে আসতেছে, ওই যে 1000 বছরে আগে রাজা বাদশারা, তোমরা রাজারা মারামারি করতা, কাটাকাটি করতা, যেভাবে তোমাদের রাজা মহারাজারা হারিয়ে গেছে, মুসলমানরা এসে দখল করেছে, 17 জন সৈনিক নিয়ে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বুখতিয়ার খলজি চলে আসছে, যেখানে মোহাম্মদ মীর কাসেম তোমাকে দখল করে নিয়েছে সিন্ধু প্রদেশ। এরকম করে আবার ওরা কিন্তু দখল করে নেবে মুসলমানরা। ফলে বাংলাদেশের সীমানায় থাকুক মুসলমান, কিন্তু আমার সীমানায় কোনো মুসলমান থাকবে না, এখানে শুধু হিন্দুত্ববাদ থাকবে।
মুসলমানকে বলবে আমরা কদিন পরে, বা ভারতে যারা আছে, ভারতে যারা মুসলমান আছে তাদের বলবে যদি ভালো চান, আপনাদের ভালো লাগে, পূর্বে বাংলাদেশ আছে, পূর্বে আপনাদের পুরনো ইস্ট পাকিস্তান বানিয়ে দিয়েছি, এবং পশ্চিমে আবার পশ্চিম পাকিস্তান বানিয়ে দিয়েছি, আপনারা আল্লাহর ওয়াস্তে ওখানে চলে যান। এটা হিন্দু রাজ্য, হিন্দু রাষ্ট্র। আপনার মতো পুষ্কারা যদি বলতে পারেন ইসলামিক রাষ্ট্র, এখানে ইসলামিক থাকবে, আর কেউ থাকবে না, ভারত 160 কোটি দেশের ভারত বলতে পারবে না এখানে শুধু হিন্দু থাকবে, আর কেউ থাকবে না। না, আমরা তো অঙ্কটা গাজবাতিল বোঝার হিট করার চেষ্টা জন্য যাব। আমাদের তো 50 লাখ জোগাড় আছে না, গাজবাতিল হিট বোঝা- করব। আমরা তো গাজবাতিল হিট হ্যাঁ? করার জন্য যাব। আমাদের নেতারা তো এখন বলতেইছে 50 লাখ আছে, গাজবাতিল হিট করার জন্য আমরা যাব। তো জান্নাতুল হিন্দ করার দিন তো, এই জন্য তো বলছি জান্নাতুল হিন্দ করার সুযোগ হইতে পারে যদি তাদের মধ্যে অনুক্ত হয়। মমতা ব্যানার্জি আর যদি ওই বিজেপি ঝগড়া করে সুযোগ নিতে পারে ওখানকার মুসলমানরা, তখন ডেকে নিতে পারে, যেটা অতীতে হয়েছে। এই জন্য তারা বলছে রাজা মহারাজারা ঝগড়া করেছে, অত্যাচার করেছে, ফল হয়েছে বাংলাদেশে, এই ভারতে ইসলামের প্রবেশ। এখন সে হিন্দুত্ব বাদ দিয়ে এই মুসলমানদেরকে ভারত থেকে বিতাড়িত করবে। ওয়েট এন্ড সি, জাস্ট অপেক্ষা করেন, যদি মোদী আরেকবার ক্ষমতায় আসতে পারে তখনই দেখতে পারবেন।